সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের 31 জুলাই সদ্যসমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে ডিসকাশন করব। পাশাপাশি আগামী সপ্তাহ কেমন মুভমেন্ট করতে পারে তার উপর আলোচনা করব। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর পাশাপাশি আর একটা ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে যে আমার এই আলোচনাটা টোটালটা আমার ব্যক্তিগত আলোচনা, আমার এক্সপিরিয়েন্স থেকে করা। আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করার প্ল্যান করবেন না। আমি শুধুমাত্র একটি স্টকের বা ইন্ডেক্সের টেকনিক্যাল অ্যানালিসিস করে থাকি এবং এটার কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে থাকি। আপনার সাথে যদি আমরা আলোচনাটা যদি ম্যাচ করে তাহলে তো আপনি সেটা বিনিয়োগ করার প্ল্যান করতে পারেন। আমার উদ্দেশ্য শুধু হচ্ছে আপনার বিনিয়োগের প্ল্যানে কিছুটা হেল্প করা। আমি কমার্শিয়াল উদ্দেশ্যে কোনো স্টককে প্রমোট করে থাকি না, শুধুমাত্র আমার নিজস্ব কিছু চিন্তা চেতনা থেকে কিছু স্টক অ্যানালাইসিস করি, পাশাপাশি আপনাদের কিছু রিকোয়েস্টেড স্টক নিয়ে কথা বলে থাকি। তো আলোচনার শুরুতেই আমি বলতে যাচ্ছি যে গত বৃহস্পতিবার 31 জুলাই সদ্যসমাপ্ত ইন্ডেক্সে ঢাকা স্টক এক্সচেঞ্জে ক্লোজ করেছে হচ্ছে ৫,৪৪৩.42 পয়েন্টে, আর টোটাল ভ্যালু আসছে টার্নওভার ১,০৬৩,৩৯,০০,০০০ টাকা, যার মধ্যে ১৫০টি অ্যাডভান্স ছিল, ১৬৫টি ডিক্লাইন ছিল। এখানে ডিক্লাইনের পরিমাণটা কিন্তু বেশি। তার মানে হচ্ছে কিন্তু ইন্ডেক্স যে বাড়তেছে তার প্রমাণ কিন্তু এই যে কিছু স্পেসিফিক, অর্থাৎ DS30 যদি আমরা একটু ফলো করি, DS30তে কিন্তু দেখেন 2.37% কিন্তু চেঞ্জ আসছে। তার মানে হচ্ছে কি, এখন মানুষ কিন্তু বিশেষ করে বিনিয়োগ করা কিন্তু একটু ফান্ডামেন্টাল, অর্থাৎ DS30 তো হচ্ছে আমরা জানি বাছাই করা কিছু ভালো স্টক নিয়ে করা, এখানে কিন্তু মুভ করতে। তার মানে হচ্ছে যে এর ডিক্লাইনেশনটা কিন্তু মূলত এখান থেকে কিন্তু সুইচ করে কিন্তু এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারে কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে, যার ফলে কিন্তু আপনার যদিও অ্যাডভান্স কম, ডিক্লাইন বেশি, কিন্তু টোটাল ইন্ডেক্স কিন্তু বেড়ে গেছে এখানে ৫,৪৪৩, যা হচ্ছে আপনার আগের দিনের তুলনায় আমরা দেখছি ৯১ পয়েন্ট কিন্তু বেশি বাড়ছে এখানে। তো এই ক্ষেত্রে এটি যে ১,০০০ কোটি টাকা যখন টার্নওভার আসে তখন কিন্তু মার্কেটে একটা ভাইব পাওয়া যায়। আর এগিয়ে আছে ব্যাংক সেক্টর, ফার্মা সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, এগুলো আমরা এখন চার্টে দেখব যে আসলে একটা 91.22 ছিল গত বৃহস্পতিবারে ইন্ডেক্সে পজিটিভ। তো এখন চার্টে যদি আমরা একটু ফলো করি তাহলে একটু দেখতে পাবো যে চার্টে যে বিশেষ করে যে ক্যান্ডেলটা এখানে শো করতেছে, এটা কিন্তু একটা ভালো একটা, আমরা সবাই বুঝতেছি যে এটা কিন্তু একটা ভালো সিগন্যাল দিচ্ছে। এখানে যদিও সেলাররা আসে, সেলার তো আসবে, কারণ এখানে যারা বাই করেছিলেন অর্থাৎ 29 জুলাই যারা বেশ কিছু স্টকে এন্ট্রি নিয়েছিলেন তারা কিন্তু এখানে সেল করবে এবং একটা লেভেলে যাওয়ার পর ৫,৪০০ হাইস্ট ছিল কত, এখানে ৫,৪৫৯ লেভেলে যাওয়ার পরে কিন্তু সেলাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে কিছু সেল এখানে আসে, বাট বায়াররা কিন্তু আবার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা থেকে মিন করে যে মার্কেট কিন্তু ভালো আছে এবং আগামীতেও মার্কেট ভালো করবে। তো এখানে আসলে ভালো তো একটানা হয় না, এখানে কিন্তু আপ ডাউন আর জিগজ্যাগ ওয়েতে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মুভমেন্টে যাবে, এবং সেটা আমার ধারণা যে ৬,৩৫১ পয়েন্ট পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখানে। এখানে এই লেভেলটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু মুভমেন্ট করছিল, যার ফলে এই যে এই লেভেলটা ৬,৩০০ যে এই লেভেলটাতে কিন্তু আমরা দেখছি যে এখানে গিয়ে যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু পড়ে যাচ্ছে। তো অনেকদিন পরে কিন্তু রিকভারি করে কিন্তু এখন আসছে একটা ভালো একটা বিনিয়োগের পরিবেশ আসার কারণে কিন্তু আমরা আশাবাদী যে ৬,৩৫১ এই লেভেলটা ৫০ এই লেভেলটাতে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট মেসেজ সেটা হচ্ছে যে বর্তমানে তার যে মুভমেন্টে যাচ্ছে তাতে কিন্তু রেজিস্ট্যান্স ফিল করতে পারে ৫,৬০০ লেভেলে যাওয়ার পরে কিন্তু এই যে আমরা যদি এই দিকে তাকাই যে এই জুলাই মাসে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই লেভেলে যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু পড়ে গিয়েছিল, এখান থেকে কিন্তু মুভমেন্ট করতে সময় লেগেছিল, তারপর কিন্তু আবার কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসার পর কিন্তু যেতে পারতেছে না। তো এই ক্ষেত্রে ৫,৬০০ লেভেলটা হচ্ছে তার প্রথম যে রেজিস্ট্যান্স লেভেলটা পড়বে, ফেস করবে, সেটা হচ্ছে ৫,৬০০ লেভেল। এই ৫,৬০০কে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু একটু কিন্তু কারেকশন ফেজ আসতে পারে, এবং সেটা হচ্ছে ৫,৪০০ লেভেল। ৫,৪০০তে কিন্তু একটা ভালো একটা সাপোর্ট আছে, এখানে কিন্তু একটানা তো বাড়বে না, ৫,৬০০ যাওয়ার পরে ৫,৪০০ বা ৫,৩০০ এই লেভেলটাতে আসার পরে কিন্তু আবার কিন্তু একটা মুভমেন্টে যাওয়ার প্ল্যান করবে, আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স, ইউটার্ন নিবে, এবং সেটা হতে পারে ৫,৮০০ লেভেল পর্যন্ত যাবে। ৫,৮০০ লেভেল যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু আবার একটু আপ ট্রেন্ডে যাবে করে করে কিন্তু স্টকটি ৬,২০০, তারপরে কিন্তু আবার
এখানে একটু কারেকশন ফ্রিজে আসবে 6000 লেভেলে আছে, আসার পর কিন্তু আবার 6300 লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ আমরা দেখতেছি যে এখন কিন্তু মোটামুটি একটা ভালো ভাইব চলে আসছে মার্কেটে। সেই জন্য আমরা আশাবাদী যে আগামী সপ্তাহ দিনগুলোতে কিন্তু একটু বেটার করবে। তবে একটা আবারও বলতেছি যে এখানে কিন্তু একদিনই কিন্তু 6300 যাবে না, এটা কিন্তু আপস অ্যান্ড ডাউন জিগজাগ ওয়েতে কিন্তু যাবে। এটাই হচ্ছে কিন্তু একটা ভালো ইন্ডেক্সের একটা ভালো লক্ষণ। আপনার যদি প্রাইস গ্যাপ দিয়ে দিয়ে যদি 6300 চলে, তাহলে কিন্তু আবার কিন্তু সেই আমরা এরকম একটা মুভমেন্ট দেখতে পাবো। অনেক কিন্তু কারেকশন আসছে এখানে। তো সেই জন্য যখন একটি স্টেবল মার্কেটের সুবিধা হচ্ছে যে বায়ার এবং সেলার কিন্তু কন্ট্রিবিউশন করে কিন্তু ধাপে ধাপে কিন্তু আপস অ্যান্ড ডাউনস করে করে কিন্তু যখন একটি স্টক বা ইন্ডেক্স যখন মুভমেন্টে যায়, তখন কিন্তু এটার স্টেবিলিটি অনেক বেশি হয়। তো আমরাও চাই যে একটা গঠনমূলক বাজার, যেটাতে অবশ্যই আমরা বুঝতে পারবো যে আসলে মার্কেটে কোন দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে একটা কথাই যে আপাতত আগামী সপ্তাহের জন্য রেজিস্ট্যান্স 5628 লেভেলে যাওয়ার পর ইন্ডেক্সটা একটু রেজিস্ট্যান্স ফিল করবে এবং এখান থেকে কারেকশন ফেজে এসে 5400 লেভেল পর্যন্ত তার একটা ভালো সাপোর্ট আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাতে, তার 5400 লেভেলে কিন্তু যথেষ্ট এখানে একটা ভালো সাপোর্ট আছে। এখানে যাওয়ার পরে কিন্তু স্টকটি একটু কারেকশন ফেজে আসতে পারে, অথবা এখানেও আসতে পারে 300 লেভেল আছে। বাট এটা সম্ভাব্য ধারণা যে এই সর্বোচ্চ এখানের মতো আসার পরে কিন্তু আবার কিন্তু সে আবার প্রাইস গেইন করে কিন্তু আপ ট্রেন্ড হয়ে 5600 থেকে 5800 লেভেলে যাবে। 5800 লেভেলে সেম আবার থিং, এখানে আবার একটু কারেকশন হবে, আবার হয়ে কিন্তু আবার মুভমেন্টে গিয়ে 6300 পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরবর্তী সপ্তাহের জন্য মেসেজ। এখন আমরা কয়েকটি ফান্ডামেন্টাল স্টক নিয়ে একটু কথা বলি, যা হয়তো আপনাদের জন্য বিনিয়োগ করতে হেল্প হতে পারে। তো প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পদ্মা অয়েল কোম্পানি, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। তো এটার আমি কেন আলোচনা করি, তার কারণটা হচ্ছে যে এটা একটা গুড স্টক এবং এখানে গভর্নমেন্টের হোল্ডিংস কিন্তু বেশি, 50% এখানে আছে। ইনস্টিটিউট -0.22% কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু পাবলিক নতুন করে কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে। আর এটার সুবিধাটা হচ্ছে যে এটা হচ্ছে জুন ক্লোজিং একটা স্টক। আর আরেকটি ব্যাপার কথা বলি যে তার ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু ভালো, 2024 140% ক্যাশ এবং ডিভিডেন্ড ইল কিন্তু খুবই ভালো, 7.02%। গুড স্টকের মধ্যে একটা। আর রেকর্ড ডেট ছিল 3 ডিসেম্বর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তার কোয়ার্টার ওয়াইজ যে গ্রোথ, আমরা যদি তার গ্রোথটা দেখি, এখানে দেখেন ইপিএস কোয়ার্টার ওয়ানে কিন্তু 12.67, যা গত বছরের তুলনায় কিন্তু 3.43, মানে জাস্ট কম্পারিজন করে দেখাচ্ছে। প্রতি ইয়েতে কোয়ার্টারে কিন্তু তার গ্রোথ রয়েছে 12.67, 12.73, 14.80 এবং সবচেয়ে বেশি গ্রোথ কিন্তু কোয়ার্টার 3তেই আসছে 2025-এ 6.58 পজিটিভ নিয়ে 14.80-তে ইপিএসটা কিন্তু আসছে। এটা কিন্তু মিন করে যে স্টকটি আসলে মার্কেটে খুব ভালো করতেছে পদ্মবায়। আর পি রেশিওটা কিন্তু খুবই ভালো, 3.72, মানে পি রেশিও তো কি আমি জানি, আপনারা জানেন, তো এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। তো পি রেশিও 3.7 মানে অনেক ভালো, কম টাকা ইনভেস্ট করে কিন্তু আউটপুট ভালো পাওয়া যাচ্ছে। আর তার 52 উইক হাইয়েস্ট হচ্ছে 229 টাকা 90 পয়সা, যেখানে 199 টাকা মুভ করতেছে এখন। তো মোটামুটি একটি স্টক যখন আপনি পারচেজ বা ইন্ট্রে নিতে চেষ্টা করেন, তখন কিন্তু আপনি সবসময় দেখবেন যে তার পি রেশিওটা কেমন, ইপিএস এর গ্রোথ আছে কিনা, ক্যাশ ডিভিডেন্ডের স্মুথ হিস্ট্রি কেমন, আর ডিভিডেন্ড ইল্ড, তারপর নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু ভালো। তো এবং হচ্ছে তার ডিরেক্টর হোল্ডিংস, যে গভর্নমেন্টের একটা স্টক। আরেকটা হচ্ছে যে ফান্ডামেন্টাল যে আমরা তাকাই, এই স্টকটার কিন্তু শর্ট টার্ম লোন নাই, জিরো, লং টার্ম 18.3 করে, এটা কিন্তু খুব আহামরি কোনো লোন না, যার ফলে কিন্তু এই স্টকটি কিন্তু তার কাস্টমারদের কিন্তু মানে তার বিনিয়োগকারীদের কিন্তু ভালো পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার একটা ব্যবস্থা করতে পারে, যেহেতু তার লোন কম, ইল্ড ভালো। তো এটা ছিল হচ্ছে একটা আপনাদেরকে একটা গ্লান্স দেখানো যে স্টকটি কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং একটা, আবার আপনার বিনিয়োগ করার মতো একটা স্টক। এখন আমরা যে চার্টে চলে আসি, তো চার্টে আসলে আমরা একটু ফলো করি। প্রথমে যে প্যারামিটারগুলো দেখবো আমরা সেটা হচ্ছে যে আরএসএটা কি অবস্থায় মুভমেন্ট করতেছে আমরা দেখি। এখন আরএসএটা কিন্তু আপ ট্রেন্ড একটা প্ল্যান করতেছে, কারেকশন শেষে আপ ট্রেন্ডের চান্স করতেছে। পাশাপাশি এমএসিডি হিস্টোগ্রামের বারের যে মুভমেন্ট করি, এটা কিন্তু প্রথমে কিন্তু এই যে কারেকশন ফিজে আসছিল, এই যে এখন কিন্তু আবার আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ এখানে কিন্তু বায়ার চলে আসছে। তো বায়াররা কিন্তু এই লেভেলে বাই করতে ইন্টারেস্টেড এবং স্টকটিকে অনেক দূর নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। তো এখন আমরা একটু যাচাই করব যে আসলে কতটুকু পর্যন্ত স্টকটি যেতে পারে। তো বর্তমান যে অবস্থায় আছে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটা হচ্ছে ইন্ডিসিভ একটা ক্যান্ডেল। তো এটাতে কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না যে আগামীকালকে স্টকটি নেগেটিভে রান করবে অথবা পজিটিভ, এটা দুইটাই হচ্ছে কিন্তু ইন্ডিসিভ বোঝাচ্ছে স্টকটি দিয়ে, অর্থাৎ বায়ার এবং সেলার মিলে ডিসিশন নেবে যে আসলে আগামী রবিবারে কেমন মুভমেন্ট করতে পারে।
তারপর তো কনফার্ম বলা যাচ্ছে না যে এটা একেবারে ডাউন ট্রেনে যাবে, তবে দুইটা ইন্ডিকেটর কিন্তু সিগন্যাল দিচ্ছে যে স্টকটি কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তো এটা ডাউন ট্রেন্ডও আসতে পারে, এটা তো আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট এখানে মানে কনফার্ম কিছু বলা যাচ্ছে না। এটা ডাউন ট্রেন্ডও যেতে পারে, আবার আপ ট্রেন্ডও হতে পারে, কারণ যেহেতু এটা ইন্ডিসিভ একটা ক্যান্ডেল শো করতেছে এখানে। তো এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ইনভেস্ট করতে চান, এবং আমি মনে করি যে যেহেতু মার্কেট মুভমেন্ট ভালো, আপনি যদি একটু প্ল্যান করে ইনভেস্ট করেন, অর্থাৎ যদি আপনি 3 মাস 6 মাসের জন্য একটা প্ল্যান করতে পারেন, তাহলে এই একটা স্টক থেকে কিন্তু আপনি অনেক ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। যেমন আমি বলতে চাচ্ছি যে এই স্টকটি দেখেন, আপনার যথেষ্ট কিন্তু কারেকশন হয়েছে, স্টকটি কিন্তু অনেক কারেকশন হয়েছে, এখন কিন্তু তার হচ্ছে আপ ট্রেন্ড হওয়ার একটা পালা। তো আমরা যদি একটু মুভমেন্টে দেখি যে এই লেভেল থেকে, যেমন আমরা যদি এক্ষেত্রে দেখি যে সাপোজ এই ধরনের একটা স্টক থেকে যদি কতটুকু যেতে পারে, যেমন এই যে এটার সাথে পিকচার যদি আমরা ম্যাচ করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই লেভেলে কিন্তু একটা আসছে। তো আমরা যদি দেখি এখান থেকে যদি দেখি যে কতটুকু পর্যন্ত একটা গ্রোথ দিয়েছিল, এটা এখানে তো সে 38% কিন্তু গ্রোথ দিয়েছিল এখানে। তো সিমিলারলি আমরা যদি এখানেও যদি একটা মুভমেন্টে যাই, যে এখান থেকে যে আমরা 38% যদি মুভমেন্টে গেলে কত পর্যন্ত যেতে পারে, 38% দিলে দেখা যাচ্ছে আমার এখানে মুভমেন্ট যেতে পারে এখানে 241 টাকা সামথিং, অর্থাৎ এই লেভেলটা পর্যন্ত টাচ করবে, অর্থাৎ এখানে 36 থেকে 238 41 এই লেভেলটা টাচ করতে পারে। তো এটা হচ্ছে একটা সম্ভাবনা, মানে আপনি যদি এখানে যদি বিনিয়োগ করতে চান, তো আপনি যদি লং টার্মের জন্য করেন, লং টার্ম বলতে আমি বলতেছি 2 বছরের জন্য, আমি বলতেছি যে আপনি হয়তো 3-4 মাসের জন্য যদি একটা ইনভেস্ট করতে পারেন এই লেভেলটাতে আসার পরে, যেহেতু কারেকশন ফিজে আসবে এসে, তো 189 টাকায় যদি ইনভেস্ট করে যদি আপনি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু 232-35 এই লেভেলটা কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা তো একদিনে যাবে না, এটা কিন্তু জিগজ্যাগ হইতে আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে কিন্তু স্টকটি কিন্তু উপরে যাবে। আর যেহেতু একটা ভালো গভর্নমেন্টের স্টক এবং ভালো আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তার ডিভিডেন্ড ইল্ড হিস্ট্রি ভালো, আপনি কিন্তু এটা লং টার্মের জন্য পর্যন্ত আপনার লস নাই, কারণ এই ধরনের স্টকে কিন্তু বিশেষ করে যারা একটু নিশ্চিন্তে থাকতে চান, ওনাদের জন্য কিন্তু এই ধরনের স্টকগুলো বেটার। আপনার ডিভিডেন্ডও ভালো পাবেন, পাশাপাশি টাকাটা আপনার ইনভেস্ট কিন্তু সিকিউর জায়গায় হবে। কেননা এখানে আমরা যদি একটু আরেকটু ফলো করি, যে এখানে যদি স্টকটি যে মুভমেন্ট করতেছে, যদি এটা কারেকশন ফেজে আসেও, এখানে কিন্তু 189 টাকা মতো আসতে পারে, এখান থেকে কিন্তু স্টকটি আবার কিন্তু একটা ইউটার্ন অর্থাৎ আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে, একটু মুভমেন্টে যাবে। মুভমেন্টে যাওয়ার পরে এখানে এই লেভেলে আসবে, অর্থাৎ 213 টাকা লেভেলে কিন্তু একটা যথেষ্ট রেজিস্ট্যান্স সে ফেস করবে এখানে। যদি এখান তো মুভমেন্টে যায়, তাও কিন্তু 213 টাকা লেভেলে একটা ফেস করবে। এখান থেকে ফেস করার পর আবার একটা কারেকশন ফেজে আসে, আবার কিন্তু মুভমেন্টে যাবে, এবং সেখানে 220 টাকা 21 টাকা লেভেলে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এটাকে ওভারকাম করার জন্য সে আবার একটু ডাউন ট্রেন্ডে এসে 214 টাকা লেভেলে আসার পরে আবার দেখা যাচ্ছে যে স্টকটি 224 টাকা, এভাবে করে করে কিন্তু স্টকটি আপনার এখানে 200 ওই যে বললাম 38 35 30+ লেভেলে চলে যেতে পারে। তো সেখানে আপনি দেখেন যদি এইসব লেভেলে ইনভেস্ট করে 90 টাকা লেভেল ইনভেস্ট করে যদি 230 মানে 40-50 টাকা গ্যাপে যদি আপনি একটি স্টক থেকে প্রফিট নিতে পারেন, তাহলে কিন্তু আপনার বিনিয়োগের কিন্তু অনেকটা সিকিউর থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্টকগুলো কিন্তু ফান্ডামেন্টাল অনেক স্ট্রং। তো এই জন্য পদ্মা অয়েল নিয়ে আপনাদের সাথে শেয়ার করা। যদি কেউ পদ্মা অয়েল ইনভেস্ট করতে চান, আমার মনে হয় আপনারা আমার সাথে দেখেন, আপনাদের দীর্ঘদিন অভিজ্ঞতা, আপনাদের হচ্ছে কি বলবো এটা, যে আপনাদের অভিজ্ঞতা পাশাপাশি আপনাদের দক্ষতা মিলে যদি মনে হয় যে স্টকগুলোতে আপনার ইনভেস্ট করা উচিত, আপনি হয়তো প্ল্যান করতে পারেন। তো এই ছিল পদ্মা অয়েল নিয়ে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে লাফার্জ হোলসিম বাংলাদেশ। এটা হচ্ছে একটা সিমেন্ট সেক্টরের এক ক্যাটাগরি একটি স্টক। তো এটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং, এখানে স্টক 19% ক্যাশ দিচ্ছে এবং ডিভিডেন্ড 3.23%। আর এখানে তার পি রেশিও 14.48, ন্যাভ ইপিএস 4.06। আর কোয়ার্টার টুতে তার ইপিএসটা হচ্ছে গ্রোথে আসছে 0.14, গ্রোথ নিয়ে 0.83 পয়সা আসছে। তো এখানে ইনস্টিটিউট হচ্ছে 0.03% মতো এন্ট্রি নিচ্ছে, ফরেন 0.02% এন্ট্রি নিচ্ছে, পাবলিক এবং ডিরেক্টররা কিন্তু সেল দিচ্ছে। আর ফান্ডামেন্টালি যদি বলি যে লং টার্ম এবং শর্ট টার্ম কোনো লোনই তার নেই, বাট এটা আমরা যে বি ক্যাপিটাল। তো এইটা একটা ভালো একটা স্টক, আপনার লং টার্মের জন্য হতে পারে বা আপনি শর্ট টার্মের জন্য করতে পারেন। তো আমরা যদি একটু চার্টের দিকে তাকাই, তাহলে প্রথমে যে প্যারামিটারটা দেখি আমরা আরএসআই কিন্তু যথেষ্ট মুভমেন্ট করতে, এবং এটা কিন্তু 80 কাছাকাছি মুভ করতেছে। তো আমরা জানি 70 উপরে যাওয়ার পরে কিন্তু একটু সিগন্যাল দেয় যে এখানে একটু চোখ কান খোলা রেখে মুভমেন্ট বাই সেল করাই ভালো, সেলটা এখানে প্রায়োরিটি বেশি পায়। তো তারপর সিচুয়েশন বুঝে যারা অভিজ্ঞ বিনিয়োগ করে, ওনারা কিন্তু বুঝেন যে আসলে কোন সিগন্যালে যাওয়ার পরে কিন্তু
স্টকটি ছেড়ে দেওয়া উচিত। তো এই লেভেলগুলোতে যাওয়ার পর একটু সাবধান হওয়া উচিত কোথায় আপনি সেল করবেন। তো এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু কারেকশন লেভেলে আসবে। ওই যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তারা কিন্তু ওই কারেকশন ফেজেস থেকে যখন আবার ইউটার্নে যায় তখন কিন্তু অনেকে ইনভেস্ট করে ভালো প্রফিট জেনারেট করতে পারে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এলএসবিএলটা আমি বলিনি এখন বাই করতে, আমি বলতে চাচ্ছি যে আপনি একটু অবজার্ভ করেন, যদি 50 টাকা লেভেলে যখন আসবে তখন যখন এখান থেকে যখন ইউটার্ন নেওয়ার একটা প্ল্যান করবে, যখন যদি ধরে নিলাম যে 50 টাকায় আসছে, এখান থেকে যদি আপনি ইউটার্ন নিতে পারে তখন যদি আপনি জায়গাটাতে বাই করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট টেক করতে পারেন। আর পাশাপাশি এমএসসি হিস্টোগ্রামের বার যদি আমরা দেখি, এখানে কিন্তু বলতেছে যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড শেষে কিন্তু আবার আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তো এই জন্যই বলি আপ ট্রেন্ড হোল্ড করতেছে, কিন্তু বাট যারা অ্যাভারেজ সাধারণ বিনিয়োগকারী যারা এত বেশি মার্কেট আমরা বুঝি না, তো যখনই একটি স্টককে আরএসআই যখন মুভমেন্ট 70+ দিকে চলে যায় তখন কিন্তু একটু সাবধান, যে অলরেডি 80 মুভমেন্ট করতেছে, যদিও এখানে এর আগে 89 পর্যন্ত যাওয়ার একটা হয়তো আর 2-3 দিন যেতে পারে, তারপর হয়তো আবার একটা সাইডে চলে। তো আমরা দেখি বর্তমানে যে ক্যান্ডেলটা নিয়ে একটু কথা বলি, এটাও কিন্তু একটা মিন করতেছে যে এখানে কিন্তু যদিও একটা ইনডিসিভ ক্যান্ডেল মিন করতেছে এখানে। তো এখানে কিন্তু সেলারদের থেকে কিন্তু বায়ারের সংখ্যাটা কম, বায়ার যদিও আছে বাট সেলার কিন্তু এখানে অ্যাক্টিভিটি বেশি শো করতেছে। অর্থাৎ যারা এই লেভেলে যারা বাই করেছিলেন তারা কিন্তু এখন এই যে 53 টাকা লেভেলে যারা বাই করছিলেন তারা কিন্তু এখন সেলের প্রেশারটা দিচ্ছে। এটাই স্বাভাবিক, যারা ডে ট্রেড করতে চান বা শর্ট টার্ম ট্রেড করতে চান তারা কিন্তু এই ধরনের প্ল্যান একটা করে থাকে, যে শর্ট টার্মের জন্য প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া। তো তারই ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের ক্যান্ডেলটা এখানে শো করছে। তবে ক্যান্ডেলটা কিন্তু ভালো, আলহামদুলিল্লাহ ভালো একটা ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল দিয়ে শো করে সাধারণত যে একটা খুব সামনে একটা রিভার্সাল ট্রেন্ড আসতেছে, হয়তো 1-2 দিন পরে কিন্তু স্টকটি কিন্তু আবার একটু কারেকশন ফেজে আসবে। তো কারেকশন ফেজে ভিন্ন ভিন্ন ধাপে রেজিস্ট্যান্স করতে পারে, তো যে লেভেলে 54ও আসতে পারে, এখান থেকে ইউটার্ন নিতে পারে, আবার দেখা যাচ্ছে যে হয়তো 55ও ইউটার্ন নিতে পারে। তো যেখানেই লেভেলে আসুক, যদি 53 যে সাপোর্ট পেয়ে গেলে তো ভালো, আর না হলে কিন্তু 50তে একটা সাপোর্ট পাবেই। তো এর বলার উদ্দেশ্য হচ্ছে যে এই লেভেলগুলোতে যদি আপনি বাই করতে পারেন তাহলে কিন্তু স্টকটি কিন্তু আপনাকে ভালো একটা বেনিফিট দিতে পারে, এবং এই স্টকটি কিন্তু 70 টাকা লেভেলে যাবেই। 70 টাকা লেভেলে যাওয়ার পরে কিন্তু এই স্টকটি কিন্তু ব্রেকআউট দেওয়ার একটা চান্স থাকতে পারে। আপাতত 70 লেভেল মতো যাওয়ার, এটা একবারে যাবে না, ওই আগের মতো বললাম জিগজ্যাগ ওয়েতে কিন্তু স্টকটি যায়, এবং এটা কিন্তু 70-71 পর্যন্ত যাওয়ার জন্য এই যে গ্যাপটা আমি একটু একটু খেয়াল করে আপনাদের ইন্ডিকেট করে দেখাই, যে এই জায়গাটা, এই গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করতে হলে কিন্তু তাকে 70-71 যাবে। তো আমি এই জন্যই বলি যারা 50-53 লেভেলে বাই করে যদি একটু হোল্ড করতে পারেন তাহলে কিন্তু 70 টাকা মানে 20 টাকা 21 টাকার মতো কিন্তু প্রাইস একটা গ্যাপ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে লাফার্স হোলসেলে। তো যেহেতু এক ফান্ডামেন্টাল স্টক, আপনার হয়তো এইসব স্টকে বিনিয়োগ করলে আপনার ভালো একটা প্রফিট জেনারেট করতে পারে, যেহেতু মার্কেট এখন মুভ করতেছে ফান্ডামেন্টালের দিকে। তো এই ছিল লাফার্স হোলসেল নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং। এটা হচ্ছে জুন ক্লোজিং একটি স্টক। এটা সুবিধাটা হচ্ছে যে এটা কিন্তু কোয়ার্টার ওয়াইজ কিন্তু তার ইপিএস কিন্তু গ্রোথ আছে। আপনি যখনই কোনো স্টকে বিনিয়োগ করার চেষ্টা করবেন যে এই সব প্যারামিটারগুলো যদি বেটার থাকে, কোয়ার্টার ওয়ান কোয়ার্টার মানে কম্পারেটিভলি কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে তার ইপিএস গ্রোথ আছে, এবং এখানে ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি 24 সালে 90% ক্যাশ ইল্ড 2.23, যেহেতু এটা খুব একটা রিমার্কেবল ইল্ড না, আরও বেশি দেওয়া উচিত ছিল। নিশ্চয়ই আমরা দেখবো এটা কেন কম দিচ্ছে। আর তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো 9 মান্থসের, 10.69 পজিটিভ ও 1.53তে আসছে। অর্থাৎ এটা কিন্তু মুভমেন্টে চলে আসছে, এটা ভালো একটা ফান্ডামেন্টাল স্ট্রং যে শেয়ারগুলা তার যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, এবং তার ইপিএস তারপর পি রেশিও রেটটা কিন্তু অনেক ভালো। এখন আমরা দেখবো যে ইনস্টিটিউট নতুন করে 0.29% কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে এটা। আর এখানে হচ্ছে ডিরেক্টর 50% আর পাবলিক আছে, ঠিক আছে ওকে। এখন আমরা দেখবো যে এটা তার লং টার্ম লোন এবং শর্ট টার্ম লোন কিন্তু অনেক জিরো না এই বললেই চলে। তো ইস্টার্ন হাউজিং এর মতো একটি স্টক তার কোনো লোন নাই, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর পাশাপাশি হচ্ছে যে আরেকটা কথা, যে লোন থাকার পর না থাকার পর অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডটা কিন্তু আরো বাড়ানো উচিত আমার মনে হয়। এটা ওনারা দেখবেন ভেবে চিনতে, কারণ এত ভালো একটা ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার নিয়ে 20% ক্যাশ, এটা কিন্তু হয় না। তো যাই হোক, তো একটা ভালো স্টক 85 টাকায় পাওয়া যাচ্ছে, এবং আপনার এটা ফান্ডামেন্টালি ইপিএস এর গ্রোথ আছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো, এবং তার লোন কিন্তু নাই বললে নাই, লং টার্ম শর্ট টার্ম লোন তার জিরো। এটা গুড স্টকের মধ্যে একটা পড়ে। এখন আমরা দেখবো যে
চার্টে চলে আসি। তো চার্টে যদি আমরা দেখি, তার আগে আমরা দেখি নি দুইটা প্যারামিটার, যেটা বলছিলাম যে আরএসআই টা মুভমেন্ট করতেছে এখন 73, অর্থাৎ এর আগে কিন্তু এখানে মুভমেন্ট করেছিল হচ্ছে জুলাই মাসের 23 জুলাই মুভমেন্ট করেছিল, তখন ছিল কত তার 73, এখনো কিন্তু তার হ্যাঁ এই যে এখানে ছিল তার 71 আর এখন 73, অর্থাৎ আরএসআই টা কিন্তু এখন যথেষ্ট ভালো একটা অবস্থানে আছে এখানে। এবং এপ্রিলের 8 তারিখে ছিল 78, আর পাশাপাশি হচ্ছে তার ফেব্রুয়ারিতে ছিল হচ্ছে 76, অর্থাৎ 76 এবং 78, 76 এবং 78 এই ধরনের কিন্তু তার হিস্ট্রি রয়েছে। আগেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার কিন্তু হিস্ট্রি রয়েছে এই জায়গায়, এই যে এখানে আছে 76 78 লেভেল পর্যন্ত, তার মানে যেহেতু এখন 73 লেভেল পর্যন্ত আছে, 78 পর্যন্ত তার যেহেতু একটা স্কোপ আছে যাওয়ার, আমরা হয়তো দেখবো এটা হয়তো মুভমেন্টে আসলেও আসতে পারে পরবর্তীতে। তো এখন 73 তে আসছে, তার মানে 73 তে হলে সে কিন্তু খুব বেশি আর সময় নেই। অর্থাৎ আমার কথা হচ্ছে যে আপনি এই স্টকগুলাতে ইনভেস্ট করার সুবিধা এখনই আপনাকে বাই করতে হবে, নট লাইক দ্যাট। আপনি একটু প্ল্যানে রাখেন, যখন স্টকটি একটু কারেকশন ফেজে আসবে, এই যে সবগুলা কিন্তু আপনি যতগুলা স্টক দেখবেন ম্যাক্সিমাম দেখবেন যে এই ধরনের প্যাটার্ন, অর্থাৎ স্পিনিং টপ, অর্থাৎ এটা মিন করতেছে কিন্তু ইন্ডিসিভ, এবং এটা মিন করে যে সামনে খুব শীঘ্রই 1-2 দিনের মাঝে কিন্তু একটা রিভার্সাল, একটা ট্রেন্ড, অর্থাৎ যে আপ ট্রেন্ড আছে আপ ট্রেন্ড আগে একটু কারেকশন ফেজে আসবে। তো এইখান থেকে আমরা ধরে নিতে পারি, যদিও এখানে কিন্তু সেলার যে বায়ারের অ্যাক্টিভিটির বেশি, তো সেক্ষেত্রে আগামীকালকেও পজিটিভ থাকার সম্ভাবনা থাকবে, যেহেতু তার সাম্প্রতিক যে তার রেজিস্ট্যান্স যেটা ছিল, আমরা যদি একটু এখানে একটু যদি মুভমেন্ট করি এই জায়গাটাতে, যে এই লেভেলটাতে কিন্তু পড়ে গিয়েছিল, পরপর দুবার ট্রাই করে কিন্তু পারে না 84 এ, কিন্তু এখন কিন্তু 85, অর্থাৎ এটা কিন্তু আপ, এটা কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু রেজিস্ট্যান্সটা ভেঙে দিয়ে পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে এই স্টকটির জন্য হচ্ছে, পরবর্তীতে হচ্ছে তার এই স্টকটির রেজিস্ট্যান্স সে ফিল করবে হচ্ছে 87 টাকায়, 87 টাকায় হচ্ছে তার আগামী রবিবারের জন্য তার রেজিস্ট্যান্স। যদি এটাকে ব্রেক করতে পারে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স আগাতে পরে 101-এ যাবে, 108-এ যাবে, 122-এ এবং 130 প্লাসে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। এটা কিন্তু জিগজাগ হইতে যাবে, এটা জাস্ট একটা ইমাজিনারি একটা কাল্পনিক রেখা আঁকা হয়েছে, এখানে যে সরাসরি ম্যাচ করবে তা না, জাস্ট বোঝানোর স্বার্থে যে 101 টাকা যাওয়ার পরে একটু আবার কারেকশন ফিজে এসে দেখা যাচ্ছে যে এখানে 90 টাকা 95 টাকা লেভেলে আসার পর আবার একটু আপ ট্রেন্ড যাবে, 108 টাকা থেকে আবার একটু কারেকশন ফিজে আসবে, এখান থেকে এসে এখানে সাপোর্ট নিয়ে আগে এগিয়ে 130 টাকার মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটি কিন্তু একটানে যাবে না, এখানে এই যে 87-এ যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু আবার কারেকশন ফেজে আসবে, আসার পর কিন্তু সে এখান থেকে আবার 79 বা 78 এই লেভেলে যাওয়ার পর কিন্তু একটা এখানে আবার সাপোর্ট পাবে। এই সাপোর্টটা নিয়ে কিন্তু যেমন এটা দেখা যাচ্ছে যে এখান থেকে আসে হয়তো এই লেভেলে আসবে, সর্বশেষ ধরেন এই লেভেল 78 টাকা লেভেল আসবে, 78 টাকা এখান থেকে, এখানে না কিন্তু এইখান থেকে এই যে নিয়ে আসি যদি এটা, এই যে এই লেভেলটা থেকে সে চলে আসবে হয়তো 78 টাকা লেভেলে আসতে পারে। এখান থেকে 78 লেভেলে আসার পর আবার কিন্তু আপস এন্ড ডাউনস করে 101, তারপর 108, 120 উইক করে করে কিন্তু স্টকটি তার একটা 130 যে অ্যাকচুয়াল যে তার পজিশনটা সে কিন্তু ওইখানে মুভমেন্ট করবে। আর এটা বোঝানো হচ্ছে যে 47 পর্যন্ত কিন্তু অলরেডি এই স্টকটি কিন্তু লো করেছিল, এখন কিন্তু আর এত নিচে আর যাবে না, এখন কিন্তু আপ করে করে হয়তো 130 যাওয়ার পরে হয়তো স্টকটি আবার একটা নতুন করে একটা লোয়ার লো ক্রিয়েট করতে হবে, সেটা আমরা পরে দেখব। তো বলার উদ্দেশ্য হচ্ছে একটা যে এই স্টকগুলো একটা ভালো স্টক, আপনি যদি একটা ভালো এন্ট্রি পয়েন্টে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি একটা এখান থেকে প্রাইস 50 টাকার মতো একটা প্রাইস গেপ পাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যেটা আপনার বিনিয়োগে অনেক ভালো একটা প্রফিট আসবে। তো অবশ্যই সেটা কিন্তু আপনাকে একটা সময় দিতে হবে, 3 থেকে 4-5 মাস একটা সময় নিয়ে কিন্তু ইনভেস্টটা করতে হবে, দেন কিন্তু আপনি অপটিমাম একটা রেজাল্ট পাবেন। আর ইনভেস্ট করার সময় অবশ্যই আপনাকে একটা স্টপ লস অথবা দেখা যাচ্ছে আপনার একটা কোথায় কত টাকাকে আপনি সেল করবেন, আপনার কিন্তু আগের থেকে একটা টার্গেট থাকতে হবে, তখন আপনার অপটিমাম লেভেল যদি ফুলফিল হয় আপনি সেখান থেকে সেল করে বেরিয়ে আসবেন। এই ছিল এইচএল নিয়ে, ইএইচএল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। নেক্সট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন নিয়ে নতুন করে কিছু বলা নেই, এটা হচ্ছে টেলিকমিউনিকেশনের একটা ক্যাটাগরি স্টক, যার আপনার প্যারামিটারগুলো আমরা দেখবো। তার পি রেশিও 13.96, ইপিএস 22.42, টোটাল শেয়ার 135 ডিসেম্বর ক্লোজিং, আর এটা হচ্ছে 333% ক্যাশ দিয়েছিল ডিসেম্বর ক্যাশ 24-এ, আর ইল্ড হচ্ছে 10.54, মানে এগুলো হচ্ছে কি একদম আপনার সিকিউর। ইল্ড 10.54 মানে হচ্ছে, এটাও আমার উদ্দেশ্য ছিল বলা যে আপনারা যে ডিভিডেন্ড ইল্ড যদি আপনি
একটা কোথাও যদি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে কিন্তু এই ধরনের একটা ইল্ড হিসেবে আসে। 10.54 মানে কি আপনার ভালো একটা প্রফিট জেনারেট করে, কারণ হচ্ছে তার ক্যাশ ডিভিডেন্ডটা ভালো দেয়। আর এখানে তার কোয়ার্টার টু এর যে 2025 এর ইপিএস কিন্তু 0.13 পজিটিভ 6.51 কিন্তু আসছে এখানে। তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও বেটার এখানে, কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু 6 মান্থে কিন্তু কম আসছে, মাত্র -1.13, এটা খুব একটা ডিফার করে গ্রামীণ ফোনের মতো। তো এটা নিয়ে ওভারঅল কিছু বলার নাই, একটা ভালো স্টক আমরা জানি। তো এখানে তার দেখেন লং টার্ম শর্ট টার্ম কোনো লোন না থাকার কারণে কিন্তু স্টকটি কিন্তু ভালো, হয়তো তার বিনিয়োগকারীর জন্য ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে। এটা একটা। আমি আবারও বলি যে কোনো স্টকে বিনিয়োগ করার ক্ষেত্রে পিপিএস এর গ্রোথ, পি রেশিও, তারপর ডিভিডেন্ড হিস্ট্রি, ডিভিডেন্ড ইল্ড, আর হচ্ছে আপনার লোন আছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই স্টকটি আপনার জন্য বিনিয়োগ করা কতটুকু যুক্তিযুক্ত হবে। তো এখন আমরা দেখব যে প্যারামিটারটা আরএসএটা কি বলছে। আরএসএটা কিন্তু মিন করতেছে কিন্তু একটা আপ ট্রেন্ড হওয়ার, কারেকশন সিরিজে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। আর এমএসসি হিস্টোগ্রাম বারটা কিন্তু মিন করতেছে কিন্তু এটা আবারও কিন্তু ডাউন ট্রেন্ড এখনো শেষ হয় না, এটা কারেকশন ফেজে যেতে পারে। তো আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে চার্টটা নিয়ে কথা বলা, যেহেতু লং টার্মের জন্য আমি বলতেছি যে স্টকটি কিন্তু একটা ভালো একটা স্টক হতে পারে। যেমন আমি বেশ কিছু দিন পূর্ব কিন্তু আমি এক ভিডিওতে বলেছিলাম যে গ্রামীণ ফোন কিন্তু একসময় কিন্তু এই লেভেলটাতে আসবে, যে 260 লেভেলটাতে আসবে, এবং কিন্তু এসে হচ্ছে, এবং সে কিন্তু এটা কি, কারণ কি এটা এই যে গ্যাপটা, প্রাইস গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করতেই হবে, কিন্তু স্টকের নিয়ম। এবং এই দেখেন এই লেভেল কিন্তু 270 টাকা লেভেলে কিন্তু স্টকটি কিন্তু নেমে গিয়েছিল ওই যে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য। ঠিক এটা উদ্দেশ্য, বলার উদ্দেশ্য যে এই যে এটা মেইন করাচ্ছে যে এই টোটাল যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করে আবার নতুন করে আপট্রেন্ড নিচ্ছে, এবং এখন কিন্তু শেয়ার নিচে নেওয়ার আর কোনো সুযোগ নেই, কারণ তার এই গ্যাপটাকে সে ফিল আপ করে আপট্রেন্ডে যাচ্ছে। এবং আপ ট্রেন্ড হয়ে কোন এই জায়গায় এখানে একটা গ্যাপ আছে না, এই যে গ্যাপটা দেখতেছি আমরা স্পষ্ট 320 টাকা লেভেল, এটা কিন্তু অলরেডি ওভারকাম করে ফেলছে। এখন নেক্সট হচ্ছে তার এই গ্যাপটা ফিল আপ করা, অর্থাৎ 347 টাকা, 345 টাকা, 42 টাকা, এই লেভেলে কিন্তু স্টকটি খুব শীঘ্রই যাবে। এই লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি হয়তো আবার একটু কারেকশন ফেজে এসে আবার নতুন করে এই যে লেভেলটা 387 লেভেলটা কিন্তু ওভারকাম করে নতুন করে মুভমেন্টে যাবে। এই যে এইগুলোতে কিন্তু একসঙ্গে মুভমেন্ট করবে। তো এই ধরনের স্টকে যদি আপনি বিনিয়োগ করেন, আপনি কিন্তু সিকিউর থাকতে পারেন, কারণ এটা এইগুলো কিন্তু মার্কেটের প্রোডাক্ট খুব ভালো চলে, গ্রামীণ ফোনের আমরা সবাই জানি তাদের বিজনেস সম্বন্ধে। তো এই ফান্ডামেন্টাল স্টকে বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ডিভিডেন্ডও ভালো পাবেন, আপনার কিন্তু রিস্ক ফ্রি একটা বিনিয়োগ হতে পারে। তো গ্রামীণ ফোন নিয়ে কথা একটাই, আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করেছে, এটা ঠিক সেম ইন্ডিসিভ একটা ক্যান্ডেল, এটা কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না এটা কি আপে যাবে না ডাউনে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু স্ট্রং ভূমিকা নেওয়া যায়। তবে আপাতত যদি মনে হচ্ছে একটু পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভলিউমও বেশি ছিল আগের দিনের তুলনায়, কিন্তু ভলিউমটা বেশি ছিল, এবং যেহেতু টোটাল মার্কেটটাই হচ্ছে একটু ভালো পজিটিভ ট্রেন্ডে আছে, হয়তো এখানে একটু পজিটিভ ট্রেন্ডে থাকবে। কারণ আমরা আবার একটু যদি লুক ব্যাক করি, এখানে কিন্তু আরএসএটা কিন্তু 60তে আছে, এখন কিন্তু ওভার মানে ইয়াতে যায়নি, ডেঞ্জার জোনে যায় নাই। পাশাপাশি এমএসসি যদিও এটা দেখাচ্ছে যে একটু ডাউন ট্রেন্ড হতে পারে, বাট আগামীকালকে যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু স্টকটি ঘুরে যেতে পারে, এবং এটা কিন্তু পজিটিভ মুভমেন্টে এগোতে পারে। তবে সাধারণত এই ধরনের ক্যান্ডেলের ক্ষেত্রে দেখা যায় যদি উপরে ক্লোজ করা, তো এটা সাধারণত এখান থেকে আবার একটা ইউটার্ন নিয়ে এই জায়গা থেকে এখান থেকে আবার ইউটার্ন নিয়ে একটু পজিটিভ মুভমেন্টও যেতে পারে। অনেক সময় হয় এই ধরনের ক্যান্ডেলগুলোর ক্ষেত্রে এই ধরনের মুভমেন্টও যায়, যদিও কনফার্ম বলা যায় না, বাট অনেক সময় এখান থেকেও একটা পজিটিভ ভালো মুভমেন্টে যাওয়ার একটা চান্স আছে। তো এক্ষেত্রে তার রেজিস্ট্যান্স হচ্ছে 327 টাকা, এই লেভেলটাকে ওভারকাম করে কিন্তু স্টকটি একটা এই যে বলা এই যে গ্যাপটা, এই গ্যাপটা অর্থাৎ 340-42 টাকা গ্যাপটা কিন্তু ফিল আপ করে কিন্তু স্টকটি 350 টাকা লেভেলে যাবে একসময়। তো যারা লং টার্ম, বিশেষ করে একটু যারা শর্ট টার্ম না করে যারা একটু 3-4 মাসের জন্য ইনভেস্ট করতে চান, তারা কিন্তু এই ধরনের স্টকগুলোতে বিনিয়োগ করলে আপনি কিন্তু একটা ভালো প্রফিট জেনারেট করতে পারেন, কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটি স্টক গ্রামীণ ফোন। তো উদ্দেশ্য ছিল একটাই যে আপনাদের বিনিয়োগে কিছুটা হলেও সাপোর্ট করা বা প্ল্যান দেওয়া, যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে আপনি আমার সঙ্গে হয়তো ম্যাচ করাতে পারেন, যদি ম্যাচ করে তাহলে আপনি কিন্তু এখান থেকে প্রফিট হতে পারেন। এই যে 354 লেভেলটা বলছিলাম যে 300, এই গ্যাপটা ফিল আপ করে কিন্তু এই গ্যাপটা ফিল আপ করে কিন্তু স্টকটা 354 লেভেল যাবে, তারপর এই লেভেলটা যেতে হতে একটু সময় লাগবে, এখান থেকে কারেকশন হয়ে আবার হয়ে স্টকটি কিন্তু অনেক দূর যাবে, তার ফিউচার অনেক বেটার। তো যারা আরো বেশি টাইমের জন্য বিনিয়োগ করতে চান তাও করতে পারেন। তবে একটা কথাই যে আপনি বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে একটা আগের থেকে একটা ফিগার ঠিক করে রাখতে হবে যে আমি এই লেভেল যাওয়ার পরে সেল করে দেবো, বা আমি এর নিচে গেলে সেল করে দেবো, স্টপ লস নিয়ে নেবেন।
তাহলে কিন্তু আপনার বিনিয়োগ এবং আপনার ইনভেস্ট কিন্তু সুরক্ষিত এবং একটা ভালো আপনি একজন প্রফেশনাল ইনভেস্টর হিসেবে নিজেকে মার্কেটে প্রুভ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে আপনাদের সঙ্গে ছুটির দিনে ডিসকাশন করা। নিশ্চয়ই আগামীতে আরও নতুন কোনো স্টক নিয়ে আপনাদের বিনিয়োগ বান্ধব স্টক নিয়ে কথা হবে। আর যদি আপনাদের স্পেশালি কারো কোনো স্টক নিয়ে ডিসকাশন করার প্রয়োজন ফিল করেন ফান্ডামেন্টালি, তাহলে আপনি আমার কমেন্টসের মধ্যে রিকোয়েস্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের ওই সিলেক্টিভ স্টকগুলো নিয়ে ডিসকাশন করা। তো শেষ করার পর আবারও রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন অ্যানালাইসিসের মাধ্যমে স্টকটাকে অ্যানালাইসিস করতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।